মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় midnighthorrorstation.com। শুনতে থাকুন আজকের গল্প অন্ধবিন্দু। সৃষ্টির শুরু থেকে যে ঘটনাগুলোকে মানুষ ব্যাখ্যা করতে পারেনি সেগুলোকে বিভিন্ন রকম নাম দিয়ে এসছে। কোনোটা চোখের ভুল, কোনোটা বিজ্ঞানের কারসাজি, আবার কোনোটা অলৌকিক। আর এই তিনটে ব্যাখ্যাকে একত্রে করে তৈরি হয়েছে ম্যাজিক, যেখানে মানুষ চোখের ভুল, বিজ্ঞান আর অলৌকিককে কাজে লাগিয়ে অবাস্তব বা অসম্ভব কিছু ঘটানোর চেষ্টা করে। এখন প্রশ্ন হলো, অলৌকিককে কিভাবে কাজে লাগানো যায়? আসলে অলৌকিকের অ্যাপ্লিকেশনটা মনস্তাত্ত্বিক। ভয় পেলে আমাদের মানসিক স্থিরতা বিঘ্নিত হয়, ফলে চোখের ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আমরা ভূত দেখে যতটা না ভয় পাই, তার থেকে ভয় পেয়ে ভূত বেশি দেখি। যাই হোক, ম্যাজিক নিয়ে আজ আমাদের গল্প, যার বেশিরভাগটাই একটা চিঠি। 20 বছর আগের এক ধুলোমাখা সিমেন্ট চাপা পড়া অতীতের কাহিনী। শুনতে থাকুন মিডনাইট হরর স্টেশনের গল্প অন্ধবিন্দু। অন্ধবিন্দু। ঘরে ঢুকেই জানলাটা খুলে দিলাম। খানিকটা আলো দরকার ভিতরে, কিছু পড়াশোনার কাজ করতে হবে। তাছাড়া 2 দিন হলো কিছু চিঠি পড়ে আছে, পড়া হয়নি। সেগুলোই আগে হাতে তুলে নিলাম। মোট 3টে, তার মধ্যে 2টো ব্যাংকের, একটা আমার ছোট মামার চিঠি। একটু হাসলাম। ভদ্রলোকের মাথায় যে একটু ছিট আছে তা ছোট থেকেই শুনে আসছি। বছর খানেক হলো সেটা এমন বিশ্রীভাবে বেড়ে উঠেছে যে সামলানো দায় হয়ে পড়েছে। অবশ্য তার ছিটের ব্যাপারটা এমন কিছু ভায়োলেন্ট নয়। মনোবিজ্ঞান বা স্কিজোফ্রেনিয়া নামে এক ধরনের রোগ আছে। মানে হঠাৎ হঠাৎ তাদের মনে হবে কেউ পিছনে এসে দাঁড়িয়েছে বা কেউ তাদের উপর নজর রাখছে। এইসব অদ্ভুতুরে খেয়াল। যাই হোক, এত কিছু সত্ত্বেও মাথা ঠিক থাকলে মানুষটা অমায়িক। ব্যাংকের চিঠিগুলো নামিয়ে রেখে সেটাই খুলে ফেললাম। চিঠির আকার বেশ বড়। এও জানি যে এরকম হৃষ্টপুষ্ট চিঠিতে দরকারি কথা প্রায় কিছুই থাকবে না। আজ সকালে খানিকটা সময় হাতে আছে। চিঠির প্রথম পাতাটা আলোয় মেলে ধরে পড়তে লাগলাম আমি। প্রিয় সুবীর, আমার এ চিঠির বয়ান তুমি বিশ্বাস করবে কিনা জানি না। এই মুহূর্তে চিঠি লেখার মতো তোমাকে ছাড়া আর কারোর কথা মনে পড়ছে না। আমার কথা বিশ্বাস করা বা না করা তোমার ব্যাপার। শুধু একটাই অনুরোধ, যদি বিশ্বাস না হয় তাহলে এই চিঠিটা পুড়িয়ে ফেলো। অন্য কারোর হাতে যদি পড়ে তাহলে পাগলা কারোতে আমার পাকাপাকি থাকার ব্যবস্থা হয়ে যাবে। চাইলে আমি তোমাকে ফোনও করতে পারতাম, কিন্তু জানোই তো, মুখের কথায় কিছু গুছিয়ে বলা আমার পক্ষে বেশ কষ্টকর। বিশেষ করে এই কদিনে যে ভয়ঙ্কর সব ঘটনা আমার চারপাশে ঘটে চলেছে, তারপর সমস্ত কিছু আমার নিজের কাছেই গুলিয়ে গেছে। সাথে বেশ ভয় হচ্ছে জানো। আর বেশি দিন এখানে থাকলে হয়তো থর থেকে আত্মাটাও আলাদা হয়ে যাবে। এ চিঠির উত্তর দেওয়ার দরকার নেই, কারণ চিঠি যখন তোমার কাছে পৌঁছাবে ততক্ষণে আমি ট্রেনে চেপে পড়েছি, হয়তোবা তোমার বাড়ি গিয়েই পৌঁছেছি। না বলে এমন হুট করে এসে পড়াতে তোমার অসুবিধা হবে না বলেই ধরে নিচ্ছি। অবিবাহিত আত্মীয় থাকা এই এক সুবিধা, বুঝলে? যাই হোক, যে ঘটনাগুলো জানানোর জন্য তোমাকে এই চিঠি লেখা সেগুলোই বলা যাক। আসলে ঘটনাগুলো শুরু যে ঠিক কোথা থেকে তা আমি নিজেই জানি না। দিন 15 আগে আমার আসামের বাড়িটা ভেঙে ফেলে কলকাতায় এসে পাকাপাকি থাকবো বলে ঠিক করেছিলাম। শেষে ঠিক করলাম যে ভেঙে কাজ নেই, বিক্রি করে দিই। তো বেশ কয়েকজন এসে দেখেও গেল বাড়িটা। ভালো দাম পেতে বিক্রিও করে দিলাম। কলকাতা থেকে বেশ খানিকটা দূরে মণিখাল বলে একটা জায়গায় আমার এক বন্ধুর বাড়ি আছে। তো সেই বাড়িতে লোকজনও কেউ থাকে না আপাতত।
মাসখানেকের জন্য সেই পরিত্যক্ত বাড়িতেই আশ্রয় নিয়েছিলাম। এখন তুমি মনে করতে পারো যে এত বড় বাড়ি থাকতে একখানা ভাঙা জরাজীর্ণ বাড়িতেই কেন এসে উঠলাম। ওটা আমারই একটা ছেলে মানুষই খেয়াল বলতে পারো। কলকাতা ইন্তার মানুষ আর গাড়ি ঘোড়ার ধোঁয়ায় ভরা ঘিঞ্জি শহর। এবার থেকে সেখানেই যখন পাকাপাকি থাকবো, ওই শেষ কটা দিন নিরিবিলিতে কাটিয়ে যেতে মন উসকুস করছিল। বাড়িটা দোতলা, একতলাটা থাকার মতো নয়। সারাক্ষণই মাথায় ছাদ ভেঙে পড়ার ভয়। আমার জিনিসপত্র সামান্যই, সেসব সিঁড়ি দিয়ে নিয়ে গিয়ে তুলতে তেমন একটা বেগ পেতে হয়নি। শুধু সমস্যা হলো ছাদের দরজাটা খুলতে। বহুদিনের জং পড়ে তালাটা এমন শক্ত করে আটকে গেছে যে অনেক চাপাচাপির পরেও সেটা খোলা গেল না। আমার সাথে যে 2-3 জন লোক ছিল তারাও হতাশ হয়ে হাল ছেড়ে দিল। ছাদটা খুলতে না পেরে মনটা বড় খারাপ হয়ে গেছিল। এমন সবুজ জঙ্গলে ভরা চারিদিক, ছাদে দাঁড়িয়ে বাইরে তাকালে খোলা হাওয়ায় কত রকম পাখি চোখে পড়ত। জায়গাটা বাড়ি ঘর বেশি নেই বলে ছাদে দাঁড়ালে অনেকটা দূর দেখা যায়। জানলা দিয়ে দেখি সামনের রাস্তা দিয়ে কয়েকটা স্থানীয় ছেলে দৌড়ে মাঠ পার হয়, মাঠ পেরিয়ে নদী পার হয়। ওহো, বলাই হয়নি, আমার বাড়ি থেকে একটু দূরেই একটা সরু নদী আছে। সেটা দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে কেমন যেন নেশা লাগে। সকালবেলা ঘন কুয়াশা জমে থাকে নদীটার উপরে, তার ফাঁক দিয়ে টলটলে জলের বয়ে যাওয়া চোখে পড়ে। এমনি করেই বেশ দিন কাটছিল, কিন্তু মুশকিল হলো ওই ছাদটা নিয়ে। সারা রাত ঘুম আসে না। মনে হয় ছাদের উপর থেকে কেমন যেন ঠং ঠং আওয়াজ আসছে। ঘুমে চোখ ঠুলে আসে, সাথে সাথে বেড়ে ওঠে শব্দটা। আমারও ঘুমটা ভেঙে যায়। আশ্চর্য, যে ছাদের তালা আজ বহু বছর হলো কেউ খোলেনি, সেখানে আওয়াজ হয় কি করে? দিন 3 এমন চলার পর আর সহ্য হলো না। প্রথমবার আওয়াজ শুনেই উঠে পড়লাম বিছানা ছেড়ে। এখনো মনে আছে রাত তখন 2:30-র কাছাকাছি। ঠিক এই সময়ই শুরু হয় শব্দটা। টর্চটা বিছানার কাছেই রাখা থাকে, সেটা হাতে নিয়ে উঠতে লাগলাম সিঁড়ি দিয়ে। আওয়াজটা এখনো হয়েই চলেছে। তবে কি চোর ডাকাতের কিছু? দেওয়ালে কান রেখে শোনার চেষ্টা করলাম। না, কিছু বোঝার উপায় নেই। শব্দটা আর যাই হোক, মানুষের গলার আওয়াজ নেই তার সাথে। কি যেন ভেবে আমি এগিয়ে গেলাম তালাটার দিকে। বরফের মতো ঠান্ডা হয়ে আছে তার ধাতব শরীর। তুমি বিশ্বাস করবে না সুবীর, আমার মাথার ভিতরে কে যেন বলে দিল তালাটা আলগা হয়ে আছে, চাপ দিলেই খুলে যাবে সেটা। আমিও মন্ত্রমুগ্ধের মতো চাপ দিলাম তালাতে। একটা আচমকা যান্ত্রিক শব্দ করে খুলে গেল সেটা। মনে হলো আমার খোলার জন্যই যেন অপেক্ষা করছিল। আমার কিন্তু তখন বিন্দুমাত্র অবাক লাগেনি, অথচ এখন লিখতে লিখতে কপাল ভিজে উঠছে ঘামে। দরজা খুলে আমি ছাদের ভিতর ঢুকে এলাম। না, অস্বাভাবিক কিছু নেই। একটা মানুষ, এমনকি একটা বিড়াল পর্যন্ত দেখতে পেলাম না। নিশ্চিন্ত হয়ে একটা বড় সড় নিঃশ্বাস নিলাম। আর তখনই চোখে পড়ল ব্যাপারটা। ছাদের একপাশে একটা ছোট 1 কামরার ঘর করা আছে। অবশ্য তার একদিকের দেওয়ালটা নেই। দেখে মনে হয় বহুদিন আগেই ভাঙা পড়েছে সেটা। সেদিকে টর্চের আলো ফেললাম। সাথে সাথে চোখে পড়ল ঘরটার ভাঙা দেওয়াল থেকে একটা ভারী লোহার চেন ঝুলছে। সেটার দিকে ভালো করে তাকাতেই বুঝতে পারলাম এতক্ষণ শব্দ হওয়ার কারণটা। চেনটার নিচের দিকে একটা ছোটখাটো লোহার টুকরো জড়ানো আছে। জোরে হাওয়া দিলে সেটাই এসে ধাক্কা খাচ্ছে পাঁচিলের একদিকে। এতদিন ধাক্কা খাওয়ার ফলে পাঁচিলের বেশ খানিকটা জায়গা খসে পড়েছে। কেউ কি থাকতো এখানে? এভাবে লোহা বেঁধে রাখারই বা কারণ কি? আমি ভেবে কুল পেলাম না।
নিচে ফিরে যাব কিনা ভাবছি, এমন সময় একটা কথা মনে পড়তেই আমি থমকে দাঁড়ালাম। কদিন আগে যে তালাটা 3 জন মানুষ মিলে টেনে খুলতে পারেনি, আজ সেটা আমি একটু চাপ দিতেই খুলে গেল। আকাশের দিকে ভালো করে তাকালাম, চিমটি কাটলাম নিজের গায়ে। না, স্বপ্ন দেখছি না। হাওয়ার তেজ একটু কমেছে, সাথে আওয়াজটাও। মনে হলো এতক্ষণ একটানা আমাকে উপরে ডাকার পর ক্লান্ত সেটা। এগিয়ে গেলাম সেদিকে, একবার হাত ছোঁয়ালাম লোহার রডটায়। পরিচিত পশুর মতো সেটা আরো বেশি করে সরে এলো আমার দিকে। আমি ঘরের ভিতরে পা বাড়ালাম। আমি ঘরে ঢুকতেই এক ঝাঁক জমে থাকা ঠান্ডা হাওয়া রাতের ঘুম ভেঙে বিরক্ত হয়ে ছুটে বেরোলো ঘর থেকে। ঘরের মেঝেতে ধুলোর চাদর ছড়িয়ে আছে। একপাশে জানলা, তার ঠিক নিচেই একটা ভাঙা কাঠের বিছানা। অর্থাৎ আমার আগেও কেউ থাকতো এখানে, এবং সে চলে যাওয়ার পর থেকেই এভাবে পড়ে আছে ঘরটা। আমার আর নিচে ফিরে যেতে ইচ্ছা করলো না। ভাঙা বিছানাটার পাশেই বসে পড়লাম। ঘরের জানলা দিয়ে আকাশের বেশ খানিকটা চোখে পড়ছে। একটা মাত্র উজ্জ্বল তারা। একটা অদ্ভুত ব্যাপার খেয়াল হলো আমার। জানলা দিয়ে যে তারাটাকে দেখতে পাচ্ছি আমি, সেটা হয়তো বহু কোটি বছর আগে নিভে গেছে, পরিণত হয়েছে ব্ল্যাক হোলে। অথচ তার আলো এখনো এসে পৌঁছায় পৃথিবীতে, আমার চোখে। আবার সেই পরিচিত গলাটা আমার কানের কাছে বলে দিল, পৃথিবীতে মানুষ আসার বহু আগে। সেই ফুরিয়ে যাওয়া সময়ের আলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুম পেল আমার। অজান্তেই চোখ বন্ধ হয়ে এলো। পরদিন সকাল হতেই গুরু সদয় এসে উপস্থিত হলো। লোকটা 1 নম্বরের চামার এবং পয়সাখোর। এখানে আসার পর থেকে দোকান বাজার করে দেওয়ার জন্য রেখেছিলাম তাকে। সেসব কাজে দরকার পড়লে পাওয়া যায় না। এদিকে কিছু কাঁচা টাকার দরকার পড়লেই মুখে করুণ হাসি ঝুলিয়ে এসে হাজির হয়। রাত্রিবেলা সম্ভবত নেশা ভাঙ করে। আজ সকালেও মুখ থেকে দিশি মদের গন্ধ পেলাম। অবশ্য সব বেয়ারাপানা দেখেও আমি তেমন কিছু বলি না তাকে। হাজার হোক, লোকটা স্থানীয়, হাতে রেখে চলাই উচিত। সকালবেলা কিছু বাজার করে এনেছিল গুরু সদায়। দেখে মনে হলো সবজিপাতির বেশিরভাগই ক্ষেত থেকে তুলে আনা। তাও খানিকটা বেশি টাকাই তুলে দিলাম তার হাতে, তাতে কাজও হলো। একটা ধন্যবাদ সুলভ হাসি হেসে সে বলল, কাল রাতে ভালো ঘুম হয়েছিল স্যার। আমি মাথা দোলাতে গিয়েও থেমে গেলাম। কাল রাতের কথাগুলো আর একবার মনে পড়ে গেল। বললাম, তোমরা 3টে পালোয়ান মিলে তালা খুলতে পারলে না, আর কাল রাতে আমি খুলে ফেললাম সেটা। কোন তালা? কেন, ছাদের। গুরু সদয় প্রথমে অবাক হয়ে গেল, তারপর কি যেন ভেবে বলল, ও তালা তো খোলে না স্যার, আজ বহু বছর হয়ে গেল খোলেনি। আমি হাসলাম। রাতের ঘটনাগুলো খানিকটা অস্বাভাবিক বটে, বিশেষ করে তালাটার আচমকা খুলে যাওয়া। কিন্তু তার থেকেও বেশি অদ্ভুত হলো ছাদের সেই ভাঙা ঘরটা। সেটার কথা ভাবতেই আমার আর তাকে বেশি কথা বলতে ইচ্ছা করলো না। দিকে সেও তেমন একটা আগ্রহ দেখালো না। জিজ্ঞেস করলাম, ছাদে গেছো আগে? সে মাথা নাড়ল, হাতের টাকা কটাকে থুতু দিয়ে আর একবার গুনে নিল, তারপর সেগুলো পকেটে ঢুকিয়ে ঘর থেকে বেরোনোর উপক্রম করেছে। এমন সময় একটা প্রশ্ন ধাঁ করে আমার মাথায় আসতেই আমি তাকে থামিয়ে দিলাম। এর ছাদে একটা ভাঙা ঘর আছে তো, সেখানে কে আগে থাকতো জানো? গুরু সদয়ের চোখ দুটো এক মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠেই আবার নিভে গেল। ঘরখানা আসে এখনো?
এত বছর খোলেনি যখন, তো থাকাটাই স্বাভাবিক। না, আমি ভেবেছিলাম শেষবার তালা বন্ধ করার আগেই সেটা ভাঙা পড়েছে। আমি এবার একটু অবাক হলাম। খামোকা একটা ঘর ভাঙা পড়বে কেন? আমি আর কিছু বললাম না। কেন জানি না মনে হচ্ছিল আরো কিছু বলতে চলেছে সদয়। কয়েক সেকেন্ড কি যেন ভেবে নিয়ে একটা প্রশ্ন করলো সে। তা কি কি দেখলেন ওখানে? তেমন কিছু না, একটা ভাঙা খাট, একটা পাল্লাহীন জানলা, আর সবই ধুলোয় ঢাকা পড়েছে। আর কিছু দেখেননি? প্রশ্নটা শুনেই কেমন যেন সন্দেহ জাগলো আমার মনে। একটু আগেই তার মুখ দেখে মনে হচ্ছিল এই প্রশ্নগুলো করা উচিত হবে কিনা সেটাই সে ভাবছিল। বিশেষ কোনো কিছুর কথা বলছো কি? না, তেমন কিছু নয়। আমরা ছোটবেলা থেকে ছাত্রা নিয়ে নানা রকম কাল গল্প শুনে এসছি, তাহলে কৌতূহল হচ্ছে আর কি। একটা বেমানান হাসির আড়ালে এসে কথাগুলোকে সহজ করতে চাইল। কিরকম গাল গল্প? একটু গলা খাকারি দিল সদয়। আরে সে অন্য একদিন হবে না হয়। আজ বেলা হয়ে গেল, রান্না বান্না আমি করে নেব। ঘটনাটা বলো তুমি। উৎসাহের বশে আমার গলাটা একটু বেশি চড়ে গেছিল। সেটা লক্ষ্য করেই একটা বাঁকা হাসি হাসলো সদয়। তারপর চেয়ারে জাঁকিয়ে বসে বলল, আমরা ছোট থেকে শুনেছিলাম ওই ঘরটায় এক ম্যাজিশিয়ান থাকতো। ম্যাজিশিয়ান? কথাটা নিজের অজান্তেই উচ্চারণ করলাম আমি। মানে স্টেজে ম্যাজিক দেখাতো? সে এক সময় দেখাতো বটে, কিন্তু এ বাড়িতে এসে আস্তানা করার পরে স্টেজ শো শেয়ার করেনি। বেশ, তো তারপর? স্টেজ শো যতদিন করতো ততদিন নানা রকম ম্যাজিক দেখাতো সে। খানিকটা নামও হয়েছিল, তবে আসল খেলাটা ছিল ইলিউশন। মানে ধরুন আলো কি আয়না কি স্রেফ বিজ্ঞানের কারসাজিতে চোখকে বোকা বানানো। দূর দূরান্ত থেকে আগাম টিকিট কেটে লোকে তার খেলা দেখতে আসতো। অথচ এত পয়সার সত্ত্বেও মাঝ বয়সে এসে ম্যাজিক দেখানো ছেড়ে দিলে। অনেক চেষ্টা করেও তার অকাল অবসরের কারণটা কেউ জানতে পারল না। কলকাতার বাড়ি ছেড়ে এই পাড়া গাঁয়ের বাড়িতে ছাদে একটা ঘর ভাড়া করে থাকতো সে। অথবা এখানে আসার সাথে সাথেই গ্রামে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। অদ্ভুত? অদ্ভুত মানে কিরকম? সদয় চেয়ার ছেড়ে উঠে পড়ল। এই প্রথম চিন্তান্বিত দেখালো তাকে। কথাগুলো ভালো করে মনে করার চেষ্টা করতে করতে বলল, তখন আমার বয়স কম। সন্ধ্যার দিকে শুনলাম নদীর ধারের গাছগুলোতে আগুন লেগেছে। পুরি কি মুড়ি করে ছুটলাম জলের বালতি নিয়ে। এখানে এত গাছপালা, আগুন ছড়াতে বেশি সময় নেয় না, কিন্তু সেখানে পৌঁছতেই অবাক হয়ে গেলাম। আগুন তো দূরের কথা, খানিকটা ধোঁয়া ছাড়া আর কিছু নেই। লম্বা গাছপালার সার আগের মতোই হাওয়ায় মাথা দোলাচ্ছে। আমার মতো অনেকেই ততক্ষণে জলের বালতি নিয়ে সেখানে এসে উপস্থিত হয়েছে, তাদেরও মুখ হাঁ। একটু আগেই জঙ্গল থেকে আগুনের লেলিহান শিখা আর কালো লকলকে ধোঁয়া জ্বলছিল। তোগুলো মানুষ কি তবে একসাথে ভুল দেখলো? সেদিন বাড়ি ফিরে এসেছিলাম। ঘটনাগুলো কিন্তু সেখানেই থেমে থাকলো না। একদিন লোকে দেখলো ওই ছোট্ট নদীর জলে পাহাড়ের সমান ঢেউ উঠেছে। কয়েক সেকেন্ড পরেই আবার সব শান্ত। এই আকাশ মেঘে কালো করে আসছে। পরক্ষণেই সিনেমার পর্দার মতো মেঘ সরে গিয়ে নীল আকাশ দেখা যাচ্ছে। গ্রামেরই কয়েকজনের সন্দেহ হলো, জানেন, এইসব ওই ম্যাজিশিয়ানের কীর্তি। তা সব ম্যাজিকের মধ্যে মায়াজালটাই ছিল সেরা। কথাগুলো বলতে বলতে তার চোখ প্রায় নিভে এসেছিল। হঠাৎ করে কথা থামিয়ে উঠে পড়ল সদয়। তাড়াহুড়ো করে জানলার দিকে তাকিয়ে বলল, দেখুন দেখি, এইসব কথা বলতে বসলেই আর সময়ের জ্ঞান থাকে না। রোদ উঠে গেল, এদিকে বাড়ি ফেরা হলো না। চলি স্যার, কাল আসবো আবার। অন্যদিন হলে তাকে কাল আসতে বারণ করতাম, আসলেই কোনো না কোনো কারণে টাকা চাইবে। আজ কিন্তু কথাটা শুনে খুশি হয়ে গেল মনটা। ম্যাজিশিয়ানের বাকি গল্পটা শুনতে ইচ্ছা করছে। স্টেজে ইচ্ছা মতো আলো আর যন্ত্রপাতির কারিগরিতে ইলিউশনের খেলা দেখিয়ে হাততালি কুড়ানো যায় বটে, কিন্তু
খোলা মাঠে এক ঝাঁক পথ চলতি মানুষের চোখকে বোকা বানাতে গেলে সাধারণ ম্যাজিকের থেকে বেশি কিছু লাগে। সকালের আলোতে একবার ছাদে যেতে ইচ্ছা করলো। ম্যাজিশিয়ান সম্পর্কে সেখান থেকে অজানা কিছু যদি জানতে পারা যায়। অবশ্য ধুলো, ভাঙা কাঠ আর পুরনো ইটের টুকরো ছাড়া সেখানে আর কিছুই নেই। যাই হোক, সেসব চিন্তা সরিয়ে রেখে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। সকালের রোদ এসে পড়েছে ছাদের মেঝেতে। ভাঙা ঘরটা কাল রাতের মতোই চুপচাপ শান্ত হয়ে রোদ পোহাচ্ছে। আমি ছাদের পাঁচিলের দিকে সরে এলাম। একটু দূরেই লম্বা গাছের রেখা দেখা যাচ্ছে, তার নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদীটা। সকালের রোদ গায়ে মেখে গ্রামের ছোট বাড়ি, রাস্তা আর বিরাট খেলার মাঠটা ঝিমিয়ে আছে। পিছনে ফিরে তাকালাম, ভালো করে দেখতে লাগলাম ঘরটা। শহরের ব্যস্ত একঘেয়ে জীবন ছেড়ে এখানে এসে থাকার কারণটা বেশ বোঝা যায়, কিন্তু শুধুই কি তাই? ছাদের এই পুরনো ঘরটার মধ্যে কেমন যেন একাকিত্ব রয়েছে, যেন বাকি সমস্ত পৃথিবীর থেকে নিজেকে আলাদা করে নিয়েছে ঘরটা। মৃদু হাওয়ায় লোহার চেনটা দুলছিল, সেদিকেই তাকিয়েছিলাম। হঠাৎ কিরকম যেন একটা আওয়াজ এলো পেছন থেকে। আমার বুকটা ধড়াস করে কেঁপে উঠল। মাথা না ঘুরিয়েও মনে হলো পিছনের সমস্ত গাছ যেন একসাথে জ্বলছে। দাউ দাউ করে আগুনের শিখা উঠে আসছে তার শাখা প্রশাখা বেয়ে। নিচে জড়ো হয়েছে অনেক মানুষ। পিঠে যেন আগুনের হলকা অনুভব করতে পারলাম আমি। মুহূর্তে পিছন ফিরে তাকালাম, না, সমস্ত গ্রামটাই দুপুরের আদরে ভাতঘুম দিচ্ছে। কোথাও কিচ্ছু নেই। গরম রোদ এসে পড়েছে আমার পিঠে। একটু থতমত খেলাম আমি। আমারও কি ভুল দেখা শুরু হলো? একটু আগে গুরু সদায় গাছে আগুন লাগার কথাই তো বলছিল। ব্যাপারটা মাথা থেকে তাড়িয়ে আমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। কৌতূহলটা এতটা বেড়ে গেছিল যে কানে শোনা ঘটনাগুলো চোখেও দেখতে পাচ্ছি। ঘরটার দিকে এগিয়ে গেলাম। ভিতরের দিকটায় এখনো অন্ধকার জমাট বেঁধে আছে। জানলার গ্রিলগুলো এত আলগা হয়ে আছে যে মনে হয় আঙুল দিয়ে টোকা দিলেই খুলে পড়ে যাবে। কাল রাতে যেখানে শুয়ে ঘুমিয়েছিলাম সেখানে খানিকটা ধুলো সরে গেছে। ভাঙা বিছানাটার এক প্রান্তে বসে পড়লাম আমি। খাটটা মচমচ করে উঠল। কিসের যেন একটা গন্ধ আসছে। মাথার ভিতরটা গুলিয়ে উঠল। সাথে সাথে অদ্ভুত কিছু চিন্তা এসে চেপে ধরল আমায়। মনে হলো এই ঘরের মধ্যেই কিছু একটা আছে, এমন একটা কিছু যেটাই 20 বছরে কোনো মানুষের হাতে আসেনি। হঠাৎ চোখে পড়ল সমস্ত ঘরের মেঝেতে সিমেন্ট চেরা দাগ, যেন কেউ ছেনি হাতুড়ি দিয়ে ঠুকেছে মেঝেতে। ব্যাপারটা কেমন যেন আশ্চর্য লাগলো আমার। দাগগুলো এখনকার যে নয় তা বেশ বোঝা যায়। ধুলো পড়ে ভরাট হয়ে গেছে সেগুলো। ভালো করে ভাবার চেষ্টা করলাম, কে করেছে দাগগুলো? সেই ম্যাজিশিয়ান। কিন্তু সে অকারণে নিজের ঘর খুঁড়বে কেন? আমি উঠে পড়লাম। একটু আগে গুরু সদায় একটা প্রশ্ন করেছিল। তা কি কি দেখলেন ওখানে? এই কি শব্দটাই মনে পড়ল এখন। হয়তো এমন কিছু এ ঘরে লুকানো আছে যা এখনো খুঁজে পাওয়া যায়নি। সেই খোঁজার জন্যই হয়তো সিমেন্টের মেঝে খুঁড়ে দেখা হয়েছিল। ঘরের উপরের দিকে একটা বাংকারও আগে ছিল, সেটা ভেঙে নেওয়া হয়েছে। উঠে পড়লাম। বহু বছরের হাওয়া এখানে জমাট বেঁধে আছে। আমি হুট করে এসে পড়ায় তারা খুশি হয়নি। সেই গন্ধটা এখন আরো তীব্র হয়ে উঠেছে। চেন থেকে দোলানো দড়িটা আবার আগের মতো নড়ছে। সেদিকে এগিয়ে গিয়ে চেনটা ধরলাম আমি। আর সাথে সাথে পিঠে একটা ঠান্ডা হাতের স্পর্শে বুক কেঁপে উঠল। কেউ আমার পিছনে এসে দাঁড়িয়েছে।
তার ঠান্ডা ভরাট চোখের দৃষ্টি আমার ঘাড়ে অনুভব করতে পারছি। চমকে পিছনে ফিরে তাকালাম। না, কেউ নেই। আবার আবার হল ব্যাপারটা। তবে কি ছাদটা ভুতুড়ে? এই কারণেই এতদিন তালা দিয়ে বন্ধ করা ছিল। ফিরে আসতে যাচ্ছিলাম, এমন সময় একটা জিনিস চোখে পড়তেই থমকে গেলাম আমি। চেনের নিচের দিকে যে লোহার টুকরোটা বাঁধা আছে, সেটা দুলে দুলে ধাক্কা দিচ্ছে ছাদের পাঁচিলে। দীর্ঘদিন এই একইভাবে ধাক্কা দেওয়ার ফলে ছাদের সেই জায়গাটার অনেকটা সিমেন্ট খসে পড়েছে। আশ্চর্যের ব্যাপার হলো, সেই খসে যাওয়া সিমেন্টের ফাঁক থেকে খয়েরি কিছু একটা চোখে পড়ছে। সেদিকে এগিয়ে গেলাম আমি। চেনের দোলন থেমে গেছে। গর্তটার সামনের মেঝেতে বসে পড়লাম। জায়গাটায় হাত রাখতেই বুঝলাম সেটা কাঠ। সিমেন্টের পাঁচিলের ভেতর কাঠ থাকবে কেন? আমি অবাক হয়ে গেলাম। মনে হলো কাঠের টুকরোটা ছোট নয়, যেন অনেকটা জুড়ে ছড়ানো। হাতের ধাক্কায় আশপাশ থেকে সিমেন্ট সরিয়ে দিলাম। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই। একটা কাঠের বাক্স। সিমেন্টের আড়ালে এতদিন কেউ লুকিয়ে রেখেছিল সেটাকে। বাক্সটা বের করা উচিত হবে কিনা ভাবলাম। জিনিসটা যে লুকিয়েছিল সে আর কোনোদিন এখানে ফিরে আসবে বলে তো মনে হয় না। কেন জানি না, মনে হলো বহু বছর পর যাতে কেউ বাক্সটা খুঁজে পায়, সেই জন্য এইভাবে লুকিয়ে রাখা হয়েছিল সেটাকে। যত হাওয়া দেবে তত চেনটা তুলবে আর অল্প অল্প করে সিমেন্ট খসবে। লুকানোর বহু বছর পর নিজে থেকেই বেরিয়ে পড়বে বাক্সটা। প্রায় 2.5 ঘন্টার কসরতে দেওয়াল ভেঙে বেরিয়ে এলো বাক্সটা। তেমন কিছু ভারী নয়, তবে কাঠটা বেশ শক্তপোক্ত। তাহলে এটার জন্যই ঘরের ভিতর এত খোঁজাখুঁজি, অথচ সেটা ঘরের ভেতর ছিলই না। বাক্সটা নিয়ে নিচে নেমে এলাম আমি। হাতের কয়েক জায়গায় বিশ্রীভাবে ছড়ে গেছে, রক্ত বার হচ্ছে সেখান থেকে। সাথে কিছু ওষুধ ছিল, লাগিয়ে দিলাম, তারপর ব্যান্ডেড। ভেবেছিলাম বাক্সটা ধীরে সুস্থে দুপুরে খুলব, কিন্তু আমার ধৈর্যে কুলালো না। কিরকম যেন টানছে সেটা আমায়। চেয়ার থেকে উঠে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম আমি। একটা ফুটখানেক লম্বা কাঠের বাক্স, উপরটা নিরেট। বুঝলাম সেটা কারখানায় তৈরি নয়, নিজে হাতে তাড়াহুড়ো করে বানিয়েছিল কেউ। সম্ভবত ভিতরে যেটা আছে সেটাকে রক্ষা করতেই। চারপাশে খোলার মতো কোনো হুক নেই। উপরের কাঠটা সম্ভবত পেরেক দিয়ে আটকানো, অর্থাৎ চার দিয়ে খোলা ছাড়া উপায় নেই। একদিকের কাঠ একটু বেশি বের হয়েছিল, সেটা ধরে টান দিলাম আমি। ঠিক সেই মুহূর্তেই মনে হলো আমার কাঁধের ঠিক পাশ দিয়ে কেউ তাকিয়ে আছে বাক্সটার দিকে। তার ঠান্ডা মৃত নিঃশ্বাস পড়ছে আমার ঘাড়ে। ভয়ে শ্বাস বন্ধ হয়ে এলো আমার। পায়ের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছি। মনে হলো ধীরে ধীরে মাটিতে শুয়ে পড়ছি আমি। চারিদিক ঝাপসা হয়ে আসছে। জ্ঞান ফিরতে দেখলাম এখনো আগের জায়গাতেই শুয়ে আছি, শুধু সন্ধে হয়ে এসছে। বাক্সটা খুলতেই যে ঠিক কি হলো বুঝলাম না। কয়েক সেকেন্ডের মধ্যে চোখের পাতা দুটো ভারী হয়ে এলো, তারপরেই ঘুমিয়ে পড়েছিলাম। আবার উঠে দাঁড়ালাম আমি। এখন মাথার ব্যথাটা অনেকটা কমেছে। বোধহয় ঘুমটা দরকারই ছিল। উঠেই কিন্তু আশ্চর্য হয়ে গেলাম।
বাক্সটা আগের মতোই পড়ে আছে বটে, কিন্তু তার ডালাটা খোলা। যতদূর মনে পড়ছে সেটা আমি খুলিনি। তবে কি অন্য কেউ এসেছিল ঘরে, সেই খুলেছে ডালাটা? আমি তাকিয়ে দেখলাম ভিতরে তুলো ছাড়া আর কিছু চোখে পড়ছে না। কয়েকটা জায়গায় তুলো জমাট বেঁধে কালো হয়ে গেছে, বাকিটা খয়েরি। তবে বাক্সে শুধু তুলো আছে বলে বিশ্বাস করা যায় না। সম্ভবত ভিতরে যেটা আছে সেটাকে সুরক্ষিত রাখার জন্যই ব্যবহার করা হয়েছে তুলোটা। এত গুরুত্বপূর্ণ কিছু রাখা আছে ভিতরে, আমি অবাক হয়ে গেলাম। উপরের দিকে তুলো খানিকটা সরিয়ে ফেললাম। না, কিচ্ছু নেই। পুরো বাক্সটায় তুলো ছাড়া আর কিচ্ছু নেই। হতাশ হয়ে সেদিক থেকে সরে এলাম আমি। ডালাটা দিয়ে আবার চাপা দিয়ে দিলাম বাক্সটা। এত কিছু করে শেষ পর্যন্ত এই খানিকটা পুরনো তুলো। সারা সকালের পরিশ্রমটা মাঠে মারা গেল। ব্যাপারটা আমি মাথা থেকে সরানোর চেষ্টা করলাম। দুপুরের খাওয়াটা হয়নি। একতলার টেবিলের উপরে এখনো পড়ে আছে খাবারটা। এখন আর খেতে ইচ্ছা করলো না আমার। জামাটা গায়ে গলিয়ে বাইরে বেরিয়ে এলাম। এদিকটা সন্ধ্যের দিকে লোকজন কম যাওয়া আসা করে। নদীটার ধারে গিয়ে দাঁড়ালে হু হু করে ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগে। সেদিকটাতেই এগিয়ে গেলাম আমি। পাখিরা এতক্ষণে বাড়ি ফিরে গেছে। ঝোপঝাড় থেকে পাল্লা দিয়ে ঝিঁঝি ডেকে চলেছে। মনটা হালকা হয়ে এলো। পাশেই জলের ছলাৎ ছলাৎ শব্দ। মিনিট 20 এভাবেই হাঁটলাম। হঠাৎ মনে হলো এখানে এসে থেকে একবারও বাড়িটার দিকে ভালো করে তাকাইনি। এখন সূর্যটা আর আকাশে নেই বটে, কিন্তু শেষ আলোটুকু এখনো উঁকি দিচ্ছে দিগন্তের এক প্রান্তে। আমি বাড়িটার দিকে তাকালাম, আর তাকাতেই ভয়ে শরীরটা হিম হয়ে গেল আমার। বাড়ির ছাদে কেউ দাঁড়িয়ে আছে। একটু আগে আমি যেভাবে দাঁড়িয়েছিলাম ঠিক সেইভাবে, পাঁচিলের উপর হাত দুটো রেখে। এত দূর থেকে মুখটা ভালো করে দেখতে পেলাম না, কিন্তু স্পষ্ট মনে আছে বাড়ির সদর দরজা বন্ধ করে এসেছি আমি। তখন কেউ ছিল না ভিতরে। ভয়টা কাটিয়ে আমি সেদিকে এগিয়ে গেলাম। আমাকে এখনো দেখতে পেয়েছে কিনা জানি না, তবে তার হাবভাবে বিশেষ পরিবর্তন এলো না। শুধু আমি বাড়ির কাছে এগিয়ে আসতে ছায়ামূর্তিটা ধীরে ধীরে পাঁচিলের নিচে নেমে গেল। ঠিক সন্ধ্যার শেষে সূর্যটা যেভাবে ডুবে যায় সেইভাবে। আমার আর বাইরে বেড়াতে ভালো লাগলো না। কিছু একটা আছে বাড়িটায়, ভূত, অলৌকিক অথবা রহস্য, যাই বলি না কেন, সবকিছু যেন এক সুতোয় বাঁধা। সেই ম্যাজিশিয়ান, এই বাড়ি, লোহার চেন আর ওই বাক্সটা। কিন্তু বাক্সটার মধ্যে আছে তো শুধু তুলো, আর তুলো দিয়ে তো। কথাটা মাথায় আসতেই আমি থমকে গেলাম। একটা সহজ ব্যাপার এতক্ষণ মাথায় আসেনি। তড়িঘড়ি করে বাড়ির ভিতর ঢুকে সদর দরজাটা ভালো করে বন্ধ করে দিলাম আমি। পরদিন সকালে অপেক্ষা করছিলাম গুরু সদয়ের জন্য। এ বাড়ি আর বাড়ির পুরনো বাসিন্দাদের সম্পর্কে আমার অনেক কিছু জানার আছে, সেটা গুরু সদয়কে ছাড়া সম্ভব নয়। সে ঘরের ভিতরে এসে দাঁড়াতেই আমার হাতের দিকে চোখ পড়ল তার। সেদিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেটে ফেলেছেন নাকি? ও তেমন কিছু না, আমি আশ্বাস দিলাম তাকে। একটা কাপড় খুলছিল না, টানাটানি করতে গিয়ে। সে মাথা নাড়িয়ে বলল, নিজে নিজে কিছু খুলতে যাবেন না, পুরনো বাড়ি, বুঝতেই পারছেন কোথায় কি থাকে। আমি চেয়ারে পিঠ এলিয়ে দিয়ে একটা সিগারেট ধরালাম। একটা লম্বা টান দিয়ে বললাম, আচ্ছা একটা কথা বলো দেখি। কি কথা? এত বড় একখানা বাড়ি,
ফাঁকা পড়ে থাকে, অথচ তোমরা তো কেউ থাকো না এখানে। ভুট্টুত আছে নাকি, সত্যি করে বলো তো? আমার প্রশ্ন শুনে বেশ জোরে জোরে হেসে উঠল গুরু সদাই। বলল, গ্রামের লোক এ বাড়িতে থাকতে চায় না বটে, কিন্তু তার কারণ অন্য। ভূত এখানে কেউ দেখেনি। কি কারণ? আমি সিগারেটটা তার দিকে এগিয়ে দিলাম। এ বাড়ির একটা ইতিহাস আছে, সেটা তেমন সুবিধার নয়। মানে কাল যেটা বলছিলে ওসব পুরোটা বলনি। পুরোটা বলতে আমি যতটা জানি তার বেশিরভাগটাই শোনা ঘটনা, একে গ্রামের দিকে, তারপরে আবার এ ধরনের ঘটনা। বলে কতটা সত্যি আর কতটা গুজব তার বলা যায় না। বেশ, তো যা জানো তাই বলো। গুরু সদাই হাসলো, চেয়ার থেকে পিঠ তুলে আমার দিকে একটু ঝুঁকে পড়ে বলল, তাহলে বাইরে চলুন, ভোরের হাওয়া খেতে খেতে শুনবে। বাড়িতেই বসে বাড়ির ভয়ানক ইতিহাস বলাটা ঠিক হবে? প্রস্তাবটা আমারও ভালো লাগলো। গ্রামের দিকে সকালটা দেখবার মতো। কাল থেকে যে অন্ধকারটা মনে জমে আছে সেইটা খানিকটা কমবে। গায়ে শাল জড়িয়ে বেরিয়ে পড়লাম দুজনে। কাল কি আপনাকে ম্যাজিশিয়ানের কথা বলেছিলাম? হ্যাঁ, সেইটুকুই বলেছিলে। তো নামটা সম্ভবত ছিল শতদল, পদবিটা জানতাম না। এমনি খুব একটা বাইরে বেরোতো না সে। মাঝে মধ্যে কিছু বাইরের লোককে আসতে দেখা যেত, তারাই ছিল তার বন্ধু বান্ধব। কাউকে কিচ্ছু না বলে সোজা ছাদে উঠে যেত তারা, তেমনটাই ছিল নিয়ম। তো একদিন তার ছাদে উঠে দেখলো যে ম্যাজিশিয়ান আত্মহত্যা করেছে। সুইসাইড? আমার শির দ্বারা আচমকা ঠান্ডা হয়ে গেল। ওই ছাদেই একটা লোহার চেইন ঝোলানো ছিল, সেখান থেকেই ঝুলছিল তার দেহটা। কাছে পিঠে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। গুরু সদয় থামলো। আমি নিজে থেকে আর কিচ্ছু জিজ্ঞেস করলাম না তাকে। সিগারেটে জোরে কয়েকটা টান দিয়ে সে আমার দিকে তাকালো। আপনার কি মনে হচ্ছে ব্যাপারটা স্বাভাবিক? একটা মানুষ আত্মহত্যা করলে ব্যাপারটা স্বাভাবিক হবে কি করে? যাই হোক, সে মারা যাওয়ার পর থেকে অদ্ভুত ঘটনাগুলো বন্ধ হয়ে গেল। তবে তার বন্ধুদের মধ্যে 2-4 জন ভাড়া নিল ঘরটা। রাত বিরেতে কি সব যেন খুঁজতো তারা। ছাদ থেকে ঠোকাঠুকির আওয়াজ আসত। তারাও মাসখানেক পরে ঘরখানা ছেড়ে দিল। ওকে বলে ম্যাজিকের ব্যাপারে কিছু একটা আবিষ্কার করেছিল শতদল। সে খানাকে অন্য লোকের হাতে পড়া থেকে বাঁচাতেই আত্মহত্যা করেছে। অবশ্য জিনিসটা যে ঠিক কি তা কেউ জানতে পারেনি। গ্রামের লোক এমনিতেই একটু বিশ্বাসী। এত সব গুজব ছড়ানোর জন্য আর কেউ ওখানে থাকতে চায় না। নদীর পাড়ে বসে পড়েছিলাম আমরা। এতক্ষণে সময়টা কোথা দিয়ে কেটে গেছিল বুঝতেই পারিনি। আমার কৌতূহল নিয়ে এতক্ষণ কিচ্ছু জিজ্ঞেস করেনি গুরু সদয়। এবার আমার মুখের দিকে তাকিয়ে জমাট আশঙ্কা লক্ষ্য করে জিজ্ঞেস করলো, ব্যাপার কি বলুন তো? কিছু দেখলেন নাকি ওখানে? আমি তার দিকে তাকিয়ে হাসলাম। ভূতের কথা বলছো? না, ভূত দেখিনি। তবে সব ভূতই আসলে চোখের ভুল। তুমি চশমা পড়েছো কখন? আমার বেখাপ্পা প্রশ্নটা শুনে একটু থমকে গেল সদয়। তারপর সামলে নিয়ে বলল, এমনিতে তো দরকার পড়ে না, ওই পড়াশোনার ব্যাপার থাকলে। চশমার কাঁচে যদি কখনো দাগ পড়ে যায় তবে প্রথম কয়েকদিন সেটা দিয়ে দেখতে অসুবিধা হয়, তারপর আর হয় না। কেন জানো? গুরু সদয় মাথা নাড়ালো। ব্যাপারটাকে সে আর আমল দিচ্ছে না। ভেবেছে আমি প্রসঙ্গান্তরে যাচ্ছি। কারণ চোখ নিজে থেকেই ওখানে আর তাকায় না। মানে তাকালেও ওখান থেকে যে আলোটা আসছে সেটাকে আর ব্রেনে পাঠায় না।
তার বদলে চারপাশের ছবির সাথে খাপ খাইয়ে এবং কমন সেন্স কাজে লাগিয়ে সেখানটা ভরাট করে নেয়। মানে ধরো তুমি ক্যামেরায় একটা ছবি তুললে, দেখলে ছবিটার একটা জায়গায় একটা কালো দাগ এসেছে, সেটা হটানোর জন্য তুমি কোনো দক্ষ আর্টিস্টকে দিয়ে সেখানটা খাপ খাইয়ে আঁকিয়ে নিলে। আমাদের চোখও সেইভাবে ওখানে কিছু একটা বসিয়ে নেয়। ওই জায়গাটাকে বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু। গুরু সদয় আগের মতোই মাথা দোলালো। একটু আগের আগ্রহের লেশ মাত্র নেই তার মুখে। আমি বুঝলাম একে আর বেশি বুঝিয়ে কোনো লাভ নেই, ঝামেলা বাড়বে বই কমবে না। তাও কাল সারা রাতে যেটুকু জানতে পেরেছি সেটার খানিকটা অন্তত কাউকে না জানাতে পারলে মনটা খচখচ করছে। 20 বছর আগের সেই ম্যাজিশিয়ান মানুষের চোখের এই অন্ধবিন্দুকে কাজে লাগিয়েই ইলিউশনের খেলা দেখাতো। এমন এক ধরনের যৌগ সে আবিষ্কার করেছিল যাতে অন্ধবিন্দুর ফাঁকা জায়গায় ব্রেন নিজের মতো বীভৎস ভয়ঙ্কর ছবি আঁকতে পারে। গ্রামবাসীদের চোখে সেটাই কখনো আগুন, আবার কখনো নদীর জলের পর্বতপ্রমাণ ঢেউয়ের আকার নিত। এখন প্রশ্ন হলো, কাজটা করার জন্য যৌগটা মানুষের শরীরে ঢুকতে হবে। সে কাজটা যে সে কিভাবে করত সেটাই জানতে পারিনি আমি। সম্ভবত বিশেষ এক ধরনের ধোঁয়াকে কাজে লাগিয়ে কাজটা করত সে। তবে সেই ধোঁয়াখানা যে ঠিক কি করে তৈরি হতো তার হদিশ আমি পাইনি। গুরু সদয়কে বিদায় জানিয়ে নদীর পার থেকে উঠে এলাম। দোতলায় নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। কেন জানি না আজকাল আর দরজা খুলে রাখতে ভালো লাগে না আমার। টেবিলের উপর সেই বাক্সটা এখনো রাখা আছে, অবশ্য এখন আর তুলো নেই তাতে। বাক্সের ভিতরে রাখা আছে 6 ইঞ্চি লম্বা 2 কাগজের পাতা, যেগুলো তৈরি হয়েছে তুলো দিয়ে। হ্যাঁ, তুলো। কোনো রাসায়নিকের ব্যবহার ছাড়াই তুলো থেকে কাগজ তৈরি হয়, এটা জানা ছিল আমার। শুধু অবাক হয়ে গেছিলাম যখন তৈরি হওয়া কাগজের উপর ধীরে ধীরে লেখা ফুটে উঠল। লেখা কাগজগুলো হাতে তুলে নিলাম আমি। আজ থেকে 20 বছর আগে মৃত ম্যাজিশিয়ানের সুইসাইড নোট। এই চিঠির সাথে সেই কাগজ দুখানাও জুড়ে দিলাম, একবার পড়ে দেখে নিও। সে লেখা যত পড়ছি মনে হচ্ছে একটা সময়ের পরে সে ধীরে ধীরে ম্যাজিকে আগ্রহ হারাচ্ছিল। জাদুবিদ্যার পাশাপাশি অতিপ্রাকৃত নিয়ে গবেষণা করত বলে শহরের ম্যাজিশিয়ানরা ঠাঁই দেয়নি তাকে। যে ম্যাজিকই সে দেখাতো লোকে বলতো সবই গোপন যন্ত্রপাতির খেলা। যন্ত্রপাতি যে ব্যবহার হয় না সে কথা প্রমাণ করতে গেলে আবার ম্যাজিক দেখানোর কৌশলটাও বলে দিতে হয়। সেইটাই সে চায়নি। এদিকে ক্রমশ গ্রামের লোকেরও সন্দেহের পাত্র হয়ে উঠছিল সে। বেশ বুঝতে পারছিল এই ম্যাজিক দেখানোর কৌশল অন্য কারো হাতে পড়লে সর্বনাশ হবে। একসাথে এত মানুষকে এত সহজে বোকা বানানোর সর্বনেশে কৌশল প্রলয় ডেকে আনবে। তাও আত্মহত্যা করার আগে একটাই ইচ্ছা প্রকাশ করে গেছে সে, অন্তত একজন হলেও কেউ বিশ্বাস করুক তার ম্যাজিকে। কোনো যন্ত্রপাতি, আলো বা স্টেজ ছাড়াই শুধু চোখের অন্ধবিন্দু আর ধোঁয়ার সাহায্য নিয়ে ভয়ঙ্কর ম্যাজিক দেখানো যেতে পারে। সেই জন্যই বোধহয় আমাকে ছাদে ডেকে এনেছে সে। এখনো রোজ রাতে ঘুমাতে গেলে মনে হয় অস্থির পায়ে ছাদে পায়চারি করছে সে। লোহার চেনের সেই ঠং ঠং শব্দ সারা রাত শোনা যায়। বেশ বুঝতে পারছি এ বাড়িতে বেশি দিন থাকলে আমার মানসিক অবস্থা খারাপ হই ভালোর দিকে যাবে না। বেশ কিছু অজানা ভয় এসে এক নাগাড়ে চেপে বসছে আমার মনে। সেখান থেকে পালানোর একমাত্র উপায় হলো এ বাড়ি ছেড়ে চলে যাওয়া। অথচ ম্যাজিশিয়ান সম্পর্কে এখন অনেক কিছু জানা বাকি আমার। যাই হোক, তোমাকে এই চিঠি লেখার পরের দিনই ট্রেন ধরে তোমার ওখানে গিয়ে উঠছি। অতএব শীঘ্রই দেখা হচ্ছে। ভালো থেকো, আর চিঠিটা অবশ্যই নষ্ট করে ফেলো। ইতি, তোমার ছোট মামা।
চিঠিটা পড়া শেষ করে একটা বড় সড় নিঃশ্বাস ফেললাম আমি। এমন একখানা চিঠি লিখতে গেলে ধৈর্য লাগে বটে। ম্যাজিশিয়ানের হাতের লেখায় কাগজ দুটোকেও দেখলাম ভালো করে, পুরনো বলেই তো মনে হচ্ছে। ছোট মামা কোথা থেকে পেলেন কে জানে। যাই হোক, এ চিঠি অন্য কারোর হাতে পড়া ঠিক নয়। লোকটাকে বাকি জীবনের জন্য আবার অ্যাসাইলামে ফিরে যেতে হোক, তা আমি চাই না। পকেট থেকে দেশলাই বের করে চিঠিটার এক কোণে আগুন লাগিয়ে ফেলে দিলাম, আর সাথে সাথে দরজায় টোকা পড়ল। ছোট মামাই হয়তো এসে পড়েছেন। আমি চেয়ার ছেড়ে উঠে দরজা খুলে দিলাম। না, ছোট মামা নয়, অন্য একটা লোক, অচেনা। আমি একটু সরে এসে জিজ্ঞেস করলাম, কাকে চাই? লোকটার মুখে কিন্তু কোনো ভাবলেশ দেখা গেল না। আমাকে যেন দেখতেই পাইনি। এইভাবে ঘরের ভিতর ঢুকে এলো সে। আমি ঘাবড়ে গেছিলাম, পরক্ষণেই বাধা দিয়ে উঠলাম, কি ঘরে ঢুকে পড়ছেন কেন? হ্যাঁ, মনে হলো ধীরে ধীরে শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। আমার ঘরের ছাদ থেকে ঝুলছে একটা লোহার চেন। লোকটা ধীরে ধীরে এগিয়ে গেল সেটার দিকে। পরম মমতায় হাত ফোলালো শক্ত আংটাগুলোতে, কিভাবে যেন জড়িয়ে গেল সেটা তার গলায়, যেন মানুষটার গলার জন্যই অপেক্ষা করছিল চেনটা। এসব কি দেখছি আমি? গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। তবে কি আমিও হ্যালুসিনেট করছি? আমার উপরেই কাজ করছে ম্যাজিক, কিন্তু কিভাবে? এখানে তো ধোঁয়া। আমার চোখ গিয়ে পড়ল ঘরের মেঝের উপর। সেখানে এখনো ডিমে তালে জ্বলছে ম্যাজিশিয়ানের লেখা কাগজ দুটো। ফিনকি দিয়ে বেরিয়ে আসছে সাদা ধোঁয়া। ক্রমশ সারা ঘরময় ছড়িয়ে পড়ছে সেটা। আমি উপরে তাকালাম। আমার ঘরের ছাদ থেকে লোহার চেনে ঝুলছে একটা মানুষ। তার জিভ মুখের বাইরে বেরিয়ে এসছে। গলার কাছ থেকে যেন এই মাত্র রক্ত বেরিয়ে আসবে। আমি জানি এইসব সত্যি নয়, ম্যাজিক। মৃত্যুর 20 বছর পর শেষবারের জন্য তার শ্রেষ্ঠ ইলিউশনের খেলা দেখাচ্ছে ম্যাজিশিয়ান। ঘরের ধোঁয়া বেড়ে উঠেছে। মৃতদেহ থেকে ফোঁটা ফোঁটা রক্ত চুইয়ে পড়ছে আমার গায়ে। পেন্ডুলামের মতো দুলতে লাগলো শরীরটা। তার ঝুলন্ত সব যেন সময়ের মতোই গতিশীল, অথচ শান্ত। তৃপ্তির আমেজে যেন সময়ের সাথেই মিশে গেছে সে। প্রকৃতির রহস্য ভেদ করে মানুষ নিজের সর্বনাশ করেছে। পারমাণবিক শক্তি থেকে এসছে পারমাণবিক অস্ত্র। আকাশে ওঠার শক্তি হাতে আসতে বানিয়েছে যুদ্ধ বিমান। আমাদের ম্যাজিশিয়ানও রিস্ক নিতে চায়নি। তার আবিষ্কৃত ইলিউশনকে মুছে ফেলতে চেয়েছিল সে। তাকে ইতিহাস বিজ্ঞানী বা ম্যাজিশিয়ান হিসেবে মনে রাখবে না, তাও তার কাগজপত্রের ভবিষ্যৎ উত্তরসূরিকে সাক্ষী রেখে শেষবারের মতো ম্যাজিক দেখিয়ে গেল সে। মৃত্যুর 20 বছর পরেও, ঠিক আকাশের মৃত তারাগুলোর মতোই। শুনছিলেন মিডনাইট হরর স্টেশনের গল্প অন্ধবিন্দু। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।